হাসপাতালের আমরা ডাক্তার, মানে সেই হাসপাতালে যিনি সর্বোচ্চ কর্তা তিনি চাপ দিয়ে সেবাশ্রয়ে যেতে বাধ্য করতেন। মৌলিক অধিকার খর্বকারী কোন আইন সাংবিধানিক ভাবে কতটা বৈধ হবে, নিশ্চিতভাবে সেটা সাংবিধানিক আদালতের প্যারামিটারে সেটা তার সংবিধানের নিক্তিতে সেটা মাপা হয়। গ্রেপ্তার হচ্ছে না, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের আরো অনেকের গ্রেপ্তার হওয়া উচিত। আপনি দেখবেন ওখানকার যারা ডক্টর বাবু এবং নার্স ছিলেন তারা আমাকে পাঠিয়েছিল একই কোম্পানির ওষুধ, একই কোম্পানি সব ওষুধ তৈরি করছে। গুন্ডা দমন বিল সম্প্রতি পেশ হয়েছে বিধানসভায়। সেইটা নিয়ে আপনি কতটা আশাবাদী? মুখ্যমন্ত্রী তো বলছেন যে এক্ষেত্রে রাজ্যবাসীরা উপকৃত হবে। দেখুন, রাজ্যে গুন্ডা দমন করা উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূলের আমলে গুন্ডার অভাব ছিল না, তৃণমূলের আমলে প্রচুর গুন্ডা হচ্ছে, দমন করা উচিত। কিন্তু সেই গুন্ডা দমন বিল নিশ্চিতভাবেই পেশ করেছেন। আমাদের দেশে যে প্রতিষ্ঠিত আইন, সেই আইন মোতাবেক গুন্ডা দমন করা সম্ভব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যদি আরো স্ট্রিনজেন্ট ল প্রয়োজন হয় নিশ্চিতভাবে সেটাও করা উচিত, কিন্তু সেটা কিন্তু সাংবিধানিক দায়রার মধ্যে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমাদের দেশের সংবিধান ভারতবর্ষের যে কোনো নাগরিককে স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে জীবনযাত্রার অধিকার দিয়েছে, এবং স্বাধীনভাবে এই জীবনযাত্রার যে অধিকার, সেই অধিকার যাতে কোনোভাবে খর্ব না হয়, যদি না তিনি এমন কোনো অপরাধ সংগঠিত করে। এখন এর আগে দেখা গেছে বিভিন্ন রাজ্যে, শুধুমাত্র আমার রাজ্য তো নয়, বিভিন্ন রাজ্যে স্পেশাল ল তৈরি হয়েছে, তারপরে সেই স্পেশাল ল ব্যবহার হয়েছে কিন্তু অন্য উদ্দেশ্যে। প্রথমে গুন্ডা দমনের উদ্দেশ্যে সেটা আনা হলেও বিরোধী দমনের উদ্দেশ্যে সেটা ব্যবহৃত হয়েছে। ফলে এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু সেই রাজ্যের মানুষ কিন্তু সেই নিয়ে আশাবাদী থাকবে। আর যতক্ষণ ক্রিমিনাল ল অত্যন্ত পরিষ্কার, দেখুন ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স অত্যন্ত পরিষ্কার, যতক্ষণ পর্যন্ত না অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ হচ্ছে ইনোসেন্ট। এই ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের উপর দাঁড়িয়েই কিন্তু আপনাদের আইন তৈরি হওয়া উচিত, এবং সেটা বলবৎ হওয়া উচিত এবং প্রয়োগ হওয়া উচিত। এখন যদি দেখা যায় তার প্রয়োগ সঠিক হচ্ছে সেটা অন্য কথা, কিন্তু যদি বেঠিক হয় তাহলে কিন্তু মানুষ সেক্ষেত্রে মানুষ সমালোচনা করবেন, মানুষ দেখবেন, বুঝবেন। দেখুন, এটা ঠিক কথাই, তৃণমূলের আমলে গুন্ডা কিন্তু বেড়েছে, এবং এই যে ধরুন বেশ কিছু তৃণমূলী গুন্ডা জেলে গেছে, এটা নিয়ে কিন্তু মানুষের মনে পজিটিভ একটা ভাইবস তৈরি হয়েছে, এনে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এই যে ডিম টিম মারছেন এগুলো মারবেন না, ঠিক আছে, নিশ্চিতভাবেই মানে এই কোনোভাবে মব সাইকোলজি যদি তৈরি হয়ে যায় সেটা কিন্তু জনগণের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। রেদার যদি আপনি মনে করেন যে না, এটা মানে রাজ্যের মানুষের যাতে উপকার হয়, সেই জন্য আরো বেশি জনপরিষেবা বাড়ানো, বিশেষ করে পুলিশি পরিষেবা সেটা আরো উন্নত হওয়া উচিত। পুলিশের জীবনও কিন্তু যথেষ্ট খারাপ হয়ে আছে এই মুহূর্তে, পুলিশের সংখ্যা কম এ রাজ্যে বর্তমানে। আইন প্রয়োগ করতে গেলে তো আইন প্রয়োগকারী সংস্থা উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার থাকার প্রয়োজন। রাজ্যে পুলিশের সংখ্যা কম, থানার সংখ্যা কম, থানাতে ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত খারাপ, পুলিশের গাড়ি নেই ঠিকঠাক। পুলিশ যে ধরে গুন্ডা ধরতে যাবে, সেই গুন্ডা ধরার মতো গাড়ি কটা আছে, সেই মানের গাড়ি আছে। ফলে এই যে আপনি গুন্ডা দমন করার ক্ষেত্রে সেই ইনফ্রাস্ট্রাকচার তো আগে তৈরি করতে হবে। পুলিশের এই মুহূর্তে ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত প্যাথেটিক। একজন পুলিশ কর্মীকে কি পরিমাণ পরিশ্রম করতে হয় অভাবনীয়, তার কারণ পুলিশ কর্মীর সংখ্যা অত্যন্ত লিমিটেড। এবং আপনি দেখবেন অনেকেই এটা প্রায় মিস করেন, লোকে পুলিশ মানে খারাপ মনে করে বা পুলিশকে গালাগালি করেন, যেটা ভাবেন না যে একজন পুলিশ কর্মীকে দৈনিক প্রতি সপ্তাহে কত ঘন্টা ডিউটি করতে হয়। পুলিশের ছুটি নেই বললেই চলে, যখন ডাকবে চলে আসতে হবে। বিশেষ করে নিচু তলার পুলিশ কর্মী অত্যন্ত খারাপ অবস্থা, তারা বলতে পারেন না মুখ ফুটে, কারণ এটা বুঝতেই পারছেন একটা ইউনিফর্ম ফোর্স, সেই ফলে এরকম একটি ফোর্স তারা স্বাভাবিকভাবেই কোনো তাদের বলার সুযোগ নেই, বাইরে এসে ফোর্সের বাইরে এসে বলার সুযোগ নেই। এই মানুষগুলোর দৈনন্দিন জীবনযাত্রায় এই মানুষগুলোর অবস্থা অত্যন্ত। তাহলে পুলিশে আপনি যদি গুন্ডা দমন করতে যান,
তাহলে পুলিশ উপযুক্ত পরিমাণ পুলিশ প্রয়োজন, সেই ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন। আমি বিশ্বাস করি যে এটা না হলে আপনার গুন্ডা দমন করা সম্ভব নয়। এবং দ্বিতীয় হচ্ছে যে যে আইনে তৈরি হোক না কেন সেই আইন নিশ্চিতভাবেই সাংবিধানিক দায়রার মধ্যে থাকতে হবে। টাডা মকোকা যে উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল সেই উদ্দেশ্যে ব্যবহার না করলেই হবে। এক্ষেত্রে কি কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে যে আইনের যে হস্তক্ষেপটা ছিল সেটা উঠে গিয়ে মানে সরাসরি প্রশাসনের হস্তক্ষেপ পড়ছে? একদমই। দেখুন, আমাদের দেশের সংবিধানে প্রতিটি মানুষকে স্বাধীনভাবে চলাফেরার অধিকার দিয়েছে। আপনি যদি অনেক দিন ধরে একজন মানুষকে ডিটেন্ড করে রাখেন হুম। বিনা বিচারে, তাহলে কিন্তু সেটি সেই মানুষটির সাংবিধানিক অধিকারের হস্তক্ষেপ। ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রতিটি নাগরিককে তার জীবনের অধিকার দিয়েছে, স্বাধীনভাবে চলাফেরার অধিকার দিয়েছে, বাক স্বাধীনতার অধিকার দিয়েছে। তাহলে এই অধিকারগুলো কিন্তু মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকার খর্বকারী কোনো আইন সাংবিধানিক ভাবে কতটা বৈধ হবে, নিশ্চিতভাবে সেটা সাংবিধানিক আদালতের প্যারামিটারে সেটা তার সংবিধানের নিক্তিতে সেটা মাপা হয়। সেই দায়রার মধ্যে থাকলে সেটা ইন্টারভাইরেস, তার বাইরে চলে গেলে সাংবিধানিক ওই পরিসীমার বাইরে চলে গেলে নিশ্চিতভাবে আদালত তো আছে, আদালত সাংবিধানিক আদালত সেটা আলটিমেটলি ডিক্লেয়ার করবে। কিন্তু আইন সবসময় সাংবিধানিক দায়রার মধ্যে হওয়া উচিত। এদিকে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি কিন্তু উঠে আসছে নিয়োগ দুর্নীতিতে, এবারে সরাসরি স্পষ্টভাবে কিন্তু উঠে আসছে। একজন শিক্ষক তাপস মণ্ডল তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তিনি কালীঘাটের কাকুকে কোটি টাকা দিয়েছেন, 19 কোটি সামথিং টাকা দিয়েছেন, এবং সেখানে অভিষেকও একেবারে সরাসরি যুক্ত। হ্যাঁ, নিশ্চিতভাবে সেটা তদন্তকারী সংস্থা তো তদন্ত করছেন। থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছিল। এখন কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা তদন্তকারী সংস্থা তদন্ত করবে। আর কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ক্ষমতায় ছিল যে 2000 লোকের কাছ থেকে টাকা তুলবে, 20 কোটি টাকা করে তিনজনকে দেবে, যদি টাকা তুলে না দেয় তাহলে তাকে দূরে পোস্টিং করিয়ে দেবে বা অ্যারেস্ট করিয়ে দেবে, এই ক্ষমতা রাজ্যের কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল? পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন। তদন্তকারী কিন্তু সংস্থা তদন্ত করছে। গ্রেপ্তারটা হচ্ছে না এখনো পর্যন্ত। এইখানেই মানুষের মনে প্রশ্ন যে কেন গ্রেপ্তার হচ্ছে না। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের আরো অনেকের গ্রেপ্তার হওয়া উচিত, এখনো পর্যন্ত গ্রেপ্তার এবং হননি। স্যার আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতেন যে এই দুর্নীতি এগুলো আমার কাছে খবর আসে না, আমার অগোচরে হয়। রীতিমতো দেখছি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাকের ডগা দিয়ে ছুড়ে না, ফেলছে। অগোচরে উনি বুঝতে পারেন না কালীঘাটের 3টে রাস্তার উপরে 35টা প্লট কি করে হলো সেটা বুঝতে পারেননি। এইসব বলে লাভ আছে? এরা সবাই একে অপরের সঙ্গে হাত ধরে আছে। সব ওই অগোচরে এই হাত ধরাধরি করে সামনে এসে বলে যে না আমি জানতে পারি না, সামনে এসে বোকা সাজে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয়, সেই সেবাশ্রয় নিয়ে কিন্তু আমি অনেকদিন আগে বলেছিলাম এই সেবাশ্রয়ে আপনি দেখবেন ওখানকার যারা ডক্টর বাবু এবং নার্স ছিলেন তারা আমাকে পাঠিয়েছিল একই কোম্পানির ওষুধ, একই কোম্পানি সব ওষুধ তৈরি করছে। ইভেন আমি চাইলে আপনাকে দেখিয়ে দিতে পারি, মানে ওখানকার যিনি মানে নিযুক্ত ডাক্তারবাবু এবং নার্স তারা আমাকে পাঠিয়েছিলেন যে দেখুন একই কোম্পানির সব ওষুধ বানাচ্ছে কোন। এবং শুধু তাই না, প্রথমের দিকে খুব ভিড় হতো, পরবর্তীতে আর মানুষজন যেত না, তার কারণ ওই ওষুধ খেয়ে কারোর ভালো হতো না, লোকজনের খুব একটা সুবিধা হতো না, তাদের অসুখ খুব একটা সারতো না, তারা পরবর্তীতে ওই সেবাশ্রয়ে যাওয়া বন্ধ করে। এবং ডাক্তারের বদলে ছাত্রদেরকে দিয়ে চিকিৎসা করানো হতো এই এবং অভিযোগটা। শুধু তাই না, মৌখিকভাবে সরকারি হাসপাতালের ডাক্তারদের সেখানে যেতে বাধ্য করা হতো, মৌখিকভাবে, কোনো লিখিত অর্ডার নেই। এসব তো অভিযোগ ডাক্তারবাবুরা এসে করতেন, কিন্তু সেই সময় তারা ক্ষমতায় ছিল। আমি বলতাম যে অভিযোগ করুন, নাহলে তো আদালতে মামলা করা যায় না। তারা ভয়ে মামলা করতে চাইতেন না, তারা ভয়ে মুখ খুলতেন না। আজকে সব মুখ খুলছে, স্বাভাবিক, তার কারণ ক্ষমতায় নেই। ক্ষমতায় যেদিন ছিলেন সেদিন যা ইচ্ছা তাই করে গেছেন, আজকে ক্ষমতায় নেই। চিকিৎসার নামে তাহলে প্রতারণা করতে। সেটা এই ইনভেস্টিগেশন হলেই বোঝা যাবে যে কি হয়েছিল কি না হয়েছিল, কোথা থেকে টাকা এসেছিল, কোন ওষুধ কেন নেওয়া হয়েছিল, কিভাবে নেওয়া হয়েছিল, কিভাবে প্রক্রিয়া করা হতো, কিভাবে ডাক্তারদের নিয়ে আসা হতো, কি খাবার দেওয়া হতো, সেই খাবারের বিল কে দিত, সেই টাকা কোথা থেকে আসতো। এই যে অভিযোগ উঠছে
ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব নিয়ে, হুম। সেবাশ্রয় নিয়ে। এই অভিযোগ তো নিশ্চিতভাবেই তার তদন্ত হওয়া উচিত। সরকারি হাসপাতাল থেকে সরঞ্জাম, যা চিকিৎসার সরঞ্জাম সেই এবং জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু নিয়ে যাওয়া হতো এই সেবাশ্রয়। অবভিয়াসলি সেটাই তাদের অভিযোগ ছিল যে সরকারি হাসপাতালের আমরা ডাক্তার, মানে সেই হাসপাতালে যিনি সর্বোচ্চ কর্তা তিনি চাপ দিয়ে সেবাশ্রয়ে যেতে বাধ্য করতেন। একই কোম্পানির ওষুধ, সে সব ওষুধ একটাই কোম্পানি সে সমস্ত রকম ওষুধ সাপ্লাই করছে, এটা তো সম্ভব না। এবং সেই কোম্পানি যে কোয়াটা নন কোম্পানি তা না। সেই ওষুধ খাওয়ার পরে প্রথমে খুব সেবাশ্রয়ে ভিড় হতো, পরবর্তীতে তার ভিড় হতো না। কেন? ওষুধ খাওয়ার পরে তার রেজাল্ট নেই, ওই জন্য। তার বুঝতেই পারছেন কি ধরনের ওষুধ ব্যবহার করা হয়েছে। আমি তো বলবো সেই স্যাম্পেল গুলোকে নিয়ে সব টেস্ট করুন, যে সেবাশ্রয়ে যে ওষুধগুলো ব্যবহার করতো সেই স্যাম্পেল গুলো নিয়ে সব টেস্ট করুন, তাহলে প্রমাণিত হয়ে যাবে। ফলে এই জিনিসগুলো, এই তদন্ত হওয়া উচিত, ভালো তো করে তদন্ত করা উচিত, এবং পুরো বিষয়টি দেখা উচিত। কোথা থেকে ফান্ড আসতো, কি ওষুধ ব্যবহৃত হতো, কোন ডাক্তার আসতো, কোন নার্স আসতো, কিভাবে তাদের আনা হতো, বাধ্য করা হতো কিনা, তাদের কোনো রেমুনারেশন দেওয়া হতো কিনা, এটা কি সরকারি প্রকল্প নাকি বেসরকারি প্রকল্প, এই যে টাকাগুলো এত খরচা হতো, বিরাট বিরাট সব প্যান্ডেল, এই খরচা কে দিত, এগুলো সব তদন্ত হওয়া উচিত। সরকার, নতুন সরকার আসা 2 মাস হলো, একটা শেষ প্রশ্ন করব। নতুন সরকার আসা 2 মাস হলো, এখনো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার, ওনার গ্রেপ্তারির এখনো নোটিশ জারি করা হয়নি। এখনো পর্যন্ত শুধুমাত্র তদন্তই হচ্ছে। দেখুন, তদন্ত শুধুমাত্র তদন্ত হলে তো হবে না, তদন্ত তার একটা কনক্লুশন প্রয়োজন, এবং সেই কনক্লুশনের পরে তার উপর ভিত্তি করে ট্রায়াল হতে হবে। সেই ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পরে দোষী বা নির্দোষ প্রমাণ হওয়ার বিষয় থাকে। তো যদি যদি দেখা যায় যে তদন্তের শেষে সেই ব্যক্তিটি, তদন্তে তার নাম উঠে এলো, ফাইনাল রিপোর্ট দেবেন, যেটা চার্জশিট বলে, সেই চার্জশিট হওয়ার পরে চার্জ ফ্রেম হবে, চার্জ ফ্রেম হওয়ার পরে ট্রায়াল হবে, ট্রায়াল সম্পন্নের পরে কেউ দোষী বা নির্দোষ সাব্যস্ত হবে। এই পুরো প্রসেসটাকে কমপ্লিট